আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাস পদার্থবিজ্ঞান প্রথম পত্র ঢাকা বোর্ড 2019 সালের বোর্ডের আসা এমসিকিউ গুলো সলভ করব। তো চলো শুরু করি। তোমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, 250 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উপরে ওঠানো হলো, ক্রেনের ক্ষমতা কত? এর জায়গায় ক্ষমতা পি চাওয়া হয়েছে। তাহলে আমরা ক্ষমতা পি সমান এফ ইন্টু ভি এটা জানি। তাহলে এফ আর ভি যেহেতু আমার কেজি দেওয়া আছে, তাহলে আমার ভরটা দেওয়া আছে, তাহলে আমরা এফ থেকে এম জি লিখতে পারি আর ভি। তাহলে ক্ষমতার আরেকটা সূত্র হচ্ছে এম জি ভি। তাহলে এই এম আমার দেওয়া আছে, জি আমরা জানি, এবং ভি দেওয়া আছে 0.1 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব 245 ওয়াট। তাহলে উত্তর হচ্ছে 245 ওয়াট। তারপর হচ্ছে প্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতায়, এটা তোমাদের শর্ট সিলেবাসে নেই, যারা এইচএসসি 25-এর পরের ব্যাচ আছো তাদের অবশ্যই আছে। তো প্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতায় বেগ এবং ত্বরণের ডট গুণফল 0 হয়। নিচে দেখো ব্যাখ্যাটাও দেওয়া আছে। তো ভি আর হচ্ছে এ, তাহলে বেগ আর ত্বরণের ডট গুণফল যদি আমরা করি, তাহলে ডট গুণফলের হয় 0। তারপর দেখো দুটি ষোড়শলাকার কম্পাঙ্ক যথাক্রমে 260 হার্টজ এবং 255 হার্টজ তারা কত সময় পর পর বিট উৎপন্ন করবে। তাহলে এখানে দেখো এই হার্টজের আরেকটা একক হচ্ছে তোমার পার সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে তোমার 260 হার্টজ করে শব্দ উৎপন্ন হচ্ছে। তো এই জায়গায় পার্থক্যটা হচ্ছে 5 সেকেন্ডের। তো এই 5 সেকেন্ডের পার্থক্যের কারণে দেখো 1 সেকেন্ডে 5 সেকেন্ডে তোমার পার্থক্য হচ্ছে 5টি। তাহলে একটি বিটের জন্য তোমার 1/5। তাহলে উত্তর আসতেছে আমার 0.25, কিন্তু অ্যান্সারের মধ্যে যেহেতু 0.25 দেওয়া নেই, সেহেতু আমরা সবচেয়ে কাছাকাছি যে অ্যান্সারটা হবে সেটা ধরে নেব। তাহলে পরের প্রশ্ন হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ সবসময় 0 হয়, এটা আমরা মুখস্থ রাখবো। পাশাপাশি তোমরা ব্যাখ্যাও জেনে নিতে পারো। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। কেন্দ্রমুখী বল হলো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর উপর ক্রিয়াশীল বল। এই বল বস্তুর কেন্দ্রের দিকে ক্রিয়া করে এবং বস্তুর বৃত্তাকার পথ বজায় রাখতে সাহায্য করে। কিন্তু এই বল বস্তুর সরণকে পরিবর্তন করে না, কারণ বল এবং সরণ লম্বভাবে অবস্থান করে। সুতরাং কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0 হয়, অর্থাৎ cos 90 ডিগ্রি মান 0, তাই কেন্দ্রমুখী বল হয় 0। এরপর দেখো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কোনটি সঠিক। এগুলো আমাদের গ্যাসের গতিতত্ত্বের যে বৈশিষ্ট্যগুলো আছে বা মূলনীতিগুলো আছে সেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো গ্যাসের অণুগুলো খুব ছোট এবং হালকা হয়, সর্বদা গতিশীল থাকে একে অপরের সাথে, এবং পাত্রে থাকা দেয়ালের সাথে ক্রমাগত সংঘর্ষে লিপ্ত থাকে। সংঘর্ষ সমদৈর্ঘ্য এবং সমকোণী হয়। অণুগুলো সংঘর্ষ সম্পূর্ণ সচ্ছল হয়। গ্যাসের অণুগুলোর গতিশক্তি তাদের উষ্ণতার সমানুপাতিক হয়। আরেকটা দেখো, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধর্ম, যেমন চাপ, তাপমাত্রা, আয়তন এবং ঘনত্বে ব্যবহার করা হয় এই মূলনীতিগুলো। তো আমাদের এই জায়গায় অ্যান্সার হচ্ছে অণুগুলোর স্থিতিশক্তি নেই। তো আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, বৈশিষ্ট্য জেনে তারপর অ্যান্সার করতে হবে। পরের প্রশ্ন দেখো, প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে কোন ত্রুটি বলে? পরম ত্রুটি। এটাও আমাদের মুখস্থ রাখতে হবে। দেখো ব্যাখ্যা কি দেওয়া আছে। পরম ত্রুটি হলো পরিমাপ করা বা অনুমান করা মান এবং একটি পরিমাণের প্রকৃত মানের মধ্যে পার্থক্য। পরম ত্রুটি অপর্যাপ্ত কারণ এটি ত্রুটির গুরুত্ব সম্পর্কে কোনো বিবরণ দেয় না। তাহলে পরের প্রশ্ন দেখো, এ জায়গায় আমাদের 2400 জুল গতিশক্তি বিশিষ্ট, অর্থাৎ ই কে দেওয়া আছে। আরেকটা হচ্ছে একটি চাকা প্রতি মিনিটে, যেহেতু মিনিট বলছে সেহেতু এই জায়গায় মিনিট বলতে কি 60 সেকেন্ডকে বোঝানো হয়। আর 602 বার ঘুরে চাকাটির জড়তার ভ্রামক কত? তাহলে এই জায়গায় দেখো, এখানে আমার প্রথমে ওমেগা বের করতে হবে।
যেহেতু ই কে দেওয়া আছে আমাদের গতিশক্তি, আর গতিশক্তির ফর্মুলা আমরা জানি ই কে ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। এই জায়গায় আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে আমাদের আইটাকে বের করতে হবে, এর জন্য ওমেগা, আর ওমেগার জন্য আমাদের দেওয়া আছে এর কতবার ঘুরে। তো ওমেগার সূত্র যদি আমরা প্রয়োগ করি 2πn/t, তাহলে এ জায়গায় 62 হবে, যেহেতু আমাদের দেওয়া আছে 62 বার, সরি 602 বার ঘুরে, সেহেতু 602 দ্বারা 2π গুণ যাবে, এবং যেহেতু মিনিট বলা আছে তো মিনিটের ক্ষেত্রে 60 সেকেন্ড দ্বারা ভাগ হবে। তো ভাগ করার পরে আমরা 63.041 রেডিয়ান পার সেকেন্ড পাই। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, ই এর জায়গায় 2400 বসায় দেই এবং ওমেগার জায়গায় আমরা প্রাপ্ত মানটা বসায় দিই, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব i is equal to 1.21 কেজি মিটার স্কোয়ার। এক্ষেত্রে তোমরা দেখো এই জায়গায় কিন্তু আমাদের অপশন এলিমিনেশন করার একটা প্রসেস আছে। তো এই জায়গায় দেখো ক নাম্বার এবং খ নাম্বার প্রায় কাছাকাছি অ্যান্সার, এবং ছোট ঘটাও কাছাকাছি, কিন্তু এই ঘ নাম্বারটা অ্যান্সারটা কিন্তু অনেক দূরে, 76। তাহলে আমরা আগেই কিন্তু এটা এলিমিনেট করে দিতে পারি। তাহলে আমাদের যেখানে তোমার 25% পাওয়ার চান্স ছিল, যে মার্কটা আমরা পাবো, সেখানে 33.33% কিন্তু হয়ে গেছে। তো এইভাবে তোমরা এলিমিনেশন করেও একটা একটা করে অপশন বাদ দিতে পারো। তারপর দেখো দেওয়া আছে টর্কের একক। টর্কের একক হচ্ছে টর্ক একটি ভেক্টর রাশি, এটা হচ্ছে তোমার ঘূর্ণন প্রকাশ করে, আর এটি হলো নিউটন মিটার। তো টর্কের ক্ষেত্রে নিউটন মিটার কেন, এফ ইন্টু আর, যেহেতু এফ এর একক আমরা জানি নিউটন, আর কি আর হচ্ছে মিটার, তো একক হচ্ছে নিউটন মিটার। এখন আবার কেজি মিটারের ক্ষেত্রে, এই কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ডের ক্ষেত্রে যদি আমরা এই এফটাকে ভাঙাই, তাহলে আমরা পাই এম জি। তো এম এর একক হচ্ছে কেজি, আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই জায়গায় আর এর যে একক, আর এর একক হচ্ছে আমাদের মিটার। তো এই মিটার আর এই মিটার স্কোয়ার হয়ে গেলে তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনভার্স 2, তাহলে আমাদের 2 নম্বরটা পেয়ে গেলাম। আর জুল পার সেকেন্ড টর্কের একক নয়। এখন দেখো 9 নং, এ ও বি ভেক্টর দুটির ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। এগুলো তোমার মনে রাখার বিষয়, যত মনে রাখতে পারবে তোমরা সঠিক অ্যান্সারটা দিয়ে আসতে পারবে। এই জায়গায় তোমরা দেখতে পারো ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। কেন মেনে চলে না, এটার ব্যাখ্যাও তোমার নিচে দেওয়া আছে। এখন পরের প্রশ্ন দেখো, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটি বস্তুর আনুভূমিক পাল্লা দেওয়া আছে, সর্বোচ্চ উচ্চতা আমার বের করতে হবে। তো এক্ষেত্রে প্রথমে যেহেতু আমার আনুভূমিক পাল্লা আর ম্যাক্সটা দেওয়া আছে, এবং আদি বেগ, আদি বেগটা যদি আমরা বের করে নিই, তাহলে আমরা উচ্চতার সূত্রের মধ্যে সবগুলো টার্ম আমাদের জানা হয়ে যায়। তাহলে উচ্চতার সূত্র ইউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে এই ইউ স্কোয়ারের মান যেহেতু আমরা বের করে নিতে পারি, তাহলে এই ইউ স্কোয়ার যদি আমরা বসিয়ে দিই, এবং সাইন 45 ডিগ্রি যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে 45 ডিগ্রি, এটা বসায় দিলে আমরা পাই 25 মিটার। তাহলে অ্যান্সার 25 মিটার। নিচের লেখচিত্র অনুযায়ী টি একটা সময় থেকে 10 সেকেন্ড, 0 থেকে 10 সেকেন্ড সময়ে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তো অতিক্রান্ত যে দূরত্ব যেহেতু ক্ষেত্রফলের সমানুপাতিক, সেহেতু আমরা যদি এই সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে সেটাই হবে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে যদি এটা একটা আয়তক্ষেত্র চিন্তা করি, তাহলে এটার ক্ষেত্রফল বের করতে পারি, আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি। এই আয়তক্ষেত্রের বেলায় যদি আমরা মাঝখানে কর্ণ দিই, তাহলে দুটো ত্রিভুজে বিভক্ত হয়, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তো আমরা এই দুটো ত্রিভুজের যোগফল করে ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। তাহলে দেখো এই জায়গায় A1 ত্রিভুজ এবং A2 ত্রিভুজ, এটা হচ্ছে তোমার যেহেতু ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, তাহলে ক্ষেত্রফলের সূত্র দিয়ে
হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্যের এবং প্রস্থের এই দুইটার যদি আমরা গুণফল করে দিই তাহলে 30 বের হয়, এবং আরেকটা হচ্ছে তোমার 30 বের হয়। তো 30 30 60 হয়। যেহেতু 10 সেকেন্ড পর্যন্ত চেয়েছে তাহলে এই 5 থেকে 10 পর্যন্ত, এই 5 থেকে 10 পর্যন্ত হয় 5 সেকেন্ড। আবার আমার উচ্চতা হচ্ছে 12, তাহলে এই 5 আর 12, তো এই জায়গায় 5 আবার 12 আসছে। তো এটাই হচ্ছে তোমার এটার ক্ষেত্রফল হচ্ছে 30 এবং এটার ক্ষেত্রফল হচ্ছে 30। দুটো যদি যোগ করি তাহলে হয় 60 মিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তারপর দেখো মুক্তিবেগ। আমরা মুক্তিবেগের সূত্র জানি, রোট ওভার 2g r। তো এই জায়গায় যেহেতু ভরের কোনো টার্ম নাই, তাই বস্তুর ভরের উপর মুক্তিবেগ ভরের উপর নির্ভর করে না। আবার দেখো এই পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা জ্ঞানমূলক, এটা মুখস্থ রাখতে হবে। এটা কত প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয়। এবং আমাদের 3 নম্বর হচ্ছে অভিকর্ষের ত্বরণের উপর নির্ভর করে। আমরা দেখতে পাচ্ছি যে সূত্র থেকেই দেখতে পাচ্ছি এই জায়গায় অভিকর্ষের ত্বরণ বিদ্যমান। তো 2 এবং 3 সঠিক। পরের প্রশ্ন দেখো, তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 4:5:6 হলে তাদের সমন্বয়ে যে সুরযুক্ত শব্দের উৎপত্তি হয় তাকে কি বলে? ত্রয়ী বলে। এটাও জ্ঞানমূলক। তারপর দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভার এর সঠিক লেখচিত্র কোনটি? এখন দেখো, ভারের একক ক্ষেত্রফলকে আমরা যদি পীড়ন ধরি এবং সম্প্রসারণকে যদি দৈর্ঘ্য বিকৃতি ধরি, আমরা একটা ফর্মুলা জানি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। এটা আমরা সপ্তম অধ্যায়ে ইয়ং এর গুণাঙ্কের মধ্যে পড়ে এসেছি। তো সম্প্রসারণ আর ভার এই দুইটা জিনিস সমানুপাতিক যদি হয়ে যায় তাহলে আমাদের গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরল রেখা। তো মূলবিন্দুগামী হলে ক নাম্বার অ্যান্সার। তারপর দেখো, এখানে প্রদর্শিত তরঙ্গের পি ও কিউ বিন্দুর দশা পার্থক্য কত? তো এই জায়গায় পি বিন্দুর টপ থেকে আমাদের কিউ বিন্দুর এই টপ পর্যন্ত দশা পার্থক্য বের করতে হবে। তো আমাদের এই জায়গা থেকে পি বিন্দুর এই টপ থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে একটা পাই। তাহলে এই জায়গা থেকে আবার এই পর্যন্ত হচ্ছে আরেকটা পাই, এখান থেকে এখানে আরেকটা পাই, এখান থেকে আবার এই জায়গায় আরেকটা পাই। তাহলে এই জায়গায় মোট আমরা চারটা পাই পাচ্ছি। তাহলে আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্বকে 2 পাই বলতে পারি। আবার সেম জিনিসটা ঘটে আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 2 পাই। তাহলে আমরা যদি দুটো জিনিস যোগ করে দেই, এই দুটো জিনিস যোগ করলে আমরা এই 4 পাইটা পাই। তাহলে অ্যান্সার হচ্ছে 4 পাই। এরপর দেখো, কোনো লেখচিত্রটি স্থির অবস্থান হতে সমত্বরণে গতিশীল বস্তুর চলার পথ নির্দেশ করে। কোন লেখচিত্র স্থির অবস্থান হতে সমত্বরণে গতিশীল বস্তু চলার পথ নির্দেশ করে? এটা হচ্ছে ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা। সমতরল হলে, এখানে দেখো, সমত্বরণ হলে এমন একটি অবস্থা যেখানে কোনো বস্তুর বেগ সময়ের সাথে ধ্রুবক হারে পরিবর্তিত হয়। এটি একটি সদিক রাশি, অর্থাৎ দিক আছে এবং অর্থাৎ এটির মান ও দিক উভয়ই বিদ্যমান। এরপর দেখো, কোনো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ করলে এদের দোলনকাল কত হবে? তো দোলনকালের আদি দৈর্ঘ্য যদি আমরা L1 ধরে নেই এবং এত গুণ করলে তাহলে আদি দৈর্ঘ্যের সাথে যত গুণ করা হবে সেটা গুণ হবে, এবং আদি দোলনকাল যদি T1 ধরে নেই তাহলে সূত্র আমরা জানি T2 divided by T1 is equal to root over L2 divided by L1। যেহেতু T সমানুপাতিক root over L, সেহেতু আমরা এই সূত্রটা লিখতে পারি। তাহলে আর সেকেন্ড দোলকের, যেহেতু আমরা সেকেন্ড দোলকের দোলনকাল জানি 2 সেকেন্ড, সেহেতু এই জায়গায় 2 বসিয়ে দিয়ে আমরা উত্তর পাই 2.8 সেকেন্ড। এরপরের প্রশ্ন, দুটি ভেক্টরের ক্রস গুণফল সম্পর্কে বলা যায়। এক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে যে ক্রস গুণফল একটি ভেক্টর রাশি, ক্রস গুণফলের দিক এবং ভেক্টরদ্বয় যে সমতলে তার লম্ব বরাবর। ক্রস গুণফলের দিক ভেক্টরদ্বয় যে সমতলে তার লম্ব বরাবর, এবং ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, অর্থাৎ
এটা হবে না। এরপরে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ। জি এর পরিবর্তনের জন্য তিনটি কারণ আছে। একটি হচ্ছে উচ্চতার পরিবর্তন, আরেকটি হচ্ছে অক্ষাংশের পরিবর্তন, আরেকটি হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 1 এবং 2। এরপরের প্রশ্ন, সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য। তো এক্ষেত্রে আমাদের সরল ছন্দিত স্পন্দনের বইয়ে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে। এই জায়গায় নিচেও কয়েকটা বৈশিষ্ট্য আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো আমাদের উত্তর হচ্ছে গতি পর্যায়বৃত্ত, ত্বরণ সরণের সমানুপাতিক, গতি সরলরৈখিক, অর্থাৎ তিনটাই হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনো বস্তুতে স্পন্দন সৃষ্টি করা হলে ওই স্পন্দন বায়ুতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সঞ্চালিত হয়, মাধ্যমের সংকোচন প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়, সরল ছন্দিত স্পন্দন সৃষ্টি করে। তিনটি সঠিক। তোমরা এই বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারো। এখন দেখো, আর্দ্রতা মাপক যন্ত্রে দুই থার্মোমিটারের পাত্রের পার্থক্য। তো এই জায়গায় যে আমাদের পার্থক্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তো দেখো, হঠাৎ হ্রাস পেলে ঝড় হতে পারে, ধীরে ধীরে কমলে বৃষ্টি হয় এবং খুব কম হলে আবহাওয়া শুষ্ক হয়। এটা সত্যি না। দেখো, খুব কম হলে আবহাওয়া কি হয়, খুব কম হলে আবহাওয়ার পরিমাণ আর্দ্র হবে, কিন্তু এই জায়গায় দিছে কি শুষ্ক হবে, অর্থাৎ এটা ভুল। তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন, উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে তাকে বলে মেলোডি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতির হয়? তলটান। এটাও আমাদের মুখস্থ রাখতে হবে। বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বলা হয় আসঞ্জন বল, অর্থাৎ পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ হয় সেটাই হচ্ছে আমার আসঞ্জন বল।